বর্ষা নামল চন্দ্রমণিপুরে। পদ্মার জল ফুলে ফেপে উঠেছে। প্রতি সন্ধ্যায় জোয়ারে জল এসে ঘাট ভিজিয়ে দিয়ে যায়, আর সেই জলে কখনো কখনো ভেসে আসে টাটকা ইলিশ আর ভয়ের গন্ধ। একটা বছর কেটে গিয়েছে। এক রাতে কয়েকজন জেলে ইলিশ মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। তাদের নৌকা ভেসে এসেছিল পরদিন সকালে। জালের ফাঁকে আটকে ছিল একটা কাঁচা কাটা হাতের কবজি। তারপর থেকেই গ্রামের মানুষ জোয়ার এলে আর ঘাটে যায় না। গ্রামের মোড়, সন্ধ্যাবেলা। লোকজন বসে আছে পাটখড়ির ঘাটে। তোরা ঘাটের দিকে যাবি নে রে? আজ বর্ষার প্রথম রাত। তোমরা তো বলো আমার বাবা নাকি ফিরে আসবে। ফিরবেই, তাহলে ভয়টা কিসের? হ্যাঁ, ভয়টা নদীতে নয় ভাই, ভয়টা ইলিশে। দেখেছিস না, প্রতি ভোরে টাটকা মাছ রেখে যায় কে যেন, মাছের তাজা রক্ত পড়ে থাকে। জানি নে কারা রেখে যায়, কিন্তু যে খেয়েছে তার পেটের ভিতর কাঁটা লয়, হাড় পাওয়া গেছে, মানুষের হাড়। সবার মধ্যেই হঠাৎ করে এক নিস্তব্ধতা নেমে আসে। কেবল বৃষ্টি ফোঁটার শব্দই শোনা যায়। আমার বাবা দোষ করেনি, সে তো মাছ ধরতে গিয়েছিল, মানুষ মারতে নয়। সে কথা আমরা জানি, কিন্তু পদ্মা জানে না রে। পদ্মা যে কাকে নেয়, কবে ফেরায়, তা কেউ জানে না। সন্ধ্যা ঘনিয়ে আসে। সবাই ঘরে ফিরতে শুরু করে। কেবল নয়ন দাঁড়িয়ে থাকে ঘাটের দিকে মুখ করে। তুমি ফিরবে বাবা, তুমি ঠিক ফিরবে। আমি আমি এই চোখে দেখব কে ইলিশ ফেলে যায়। রাত গভীর হতে চলেছে। আকাশ যেন গর্জে উঠে বলে দিচ্ছে পদ্মা আজ শান্ত নয়। নয়ন নদীর ঘাটের কাছেই একটা পুরনো পাকুড় গাছের নিচে লুকিয়ে বসে আছে। গায়ে কাঁথা জড়ানো, হাতে একটা বেতের লাঠি। হঠাৎ করেই নদীর ওপার থেকে ভেসে আসে এক অদ্ভুত জলের শব্দ, যেন কারা হাঁটছে, আবার থেমে যাচ্ছে, আবার হাঁটছে। নয়ন ঝুঁকে দেখে ঘাটের সিঁড়ির কাছে ছায়া দাঁড়িয়ে। তিনটে ছায়া, কাঁধে জাল, হাতে মাছ, কিন্তু মুখ নেই তাদের। গলার জায়গায় শুধুই ফাঁকা। তারপর একটা একটা করে ইলিশ সাজিয়ে রেখে তারা মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। নয়ন চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না তার। পরদিন সকালে সে ছুটে যায় কেদারু মণ্ডলের কাছে। কাকা, কাকা, আমি 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 দেখেছি, আমি দেখেছি, ওরা এসেছে। মুখ নেই ওদের, কিন্তু মাছ মাছ ঠিকই রেখে আছে। আবার এলো মনসার অভিশাপ, আবার জেগে উঠেছে গো। মানে কি কাকা? মনসা মনসা মানে কি নাগদেবী? এই পদ্মার নিচে আছে এক পুরনো অভিশাপ। অনেক আগেকার কথা। তখন এইখানে একটা পাথরে মূর্তি ছিল, অর্ধনারী, নাগিনী রূপ, সাক্ষাৎ মনসার প্রতিচ্ছবি। তাহলে কি ওরা সেই অভিশপ্তরা? কে জানে। তবে এই জলের নিচে যারা ডুবে গেছে তারা সব ফেরে। ঠিক সেই সময় বাইরের পথ দিয়ে আসে একটা বাইক, কাঁধে ব্যাগ। লোকটি নামতেই নয়ন চমকে ওঠে। কিরে নয়ন, এতদিন পর চিনলি? রুস্তম নয়নের বড় মামাতো ভাই, যিনি শহরে চাকরি করেন, বহুদিন পর ফিরেছেন। তুই
তুই এখন এলি? বাবা নেই রে, মা মুখ তোলে না, আর এই গ্রামের লোকজন সব মুখ চেপে আছে। তাই তো এসেছি। তোর বাবার মৃত্যুর কথা শুনেই মনে হচ্ছিল কিছু না কিছু একটা চাপা আছে। এবার বের করেই ছাড়বো, তোর সাথে আছি। তবে সাবধানে চলিস। একবার এক বুড়ো পাগল বলেছিল, যে মূর্তি নদীর নিচে আসে তা জেগে উঠলে মানুষ আর মানুষ থাকে না রে। দুপুরবেলা পদ্মার ঘাট। রুস্তম, নয়ন আর কেদারু একসাথে যায় সেই ঘাটে। জলের গভীর থেকে খানিকটা অংশ দেখা যাচ্ছে, কোনো প্রাচীন ভাস্কর্য, জলে ডোবা, শ্যাওলা ধরা। এটা তো মানুষ না, সাপের মতো কিছু, নারী দেহ, কিন্তু মুখে ভাঙন। ভাঙা কেন? অনেকে বলতো দেবী নারাজ হয়েছিলেন, কেউ যেন ওই মূর্তিতে রক্ত দিয়ে দিয়েছিল। অন্ধবিশ্বাস না কাকা, কিন্তু রাতে যারা আসে তাদের কি ব্যাখ্যা দেব? ওরা মানুষ নয় রে, ওরা হলো গিয়ে আহ্বান প্রাপ্ত। মনসা ডাকে যাদের, তারা ফেরে। হঠাৎ করেই জলের মধ্যে থেকে একটা ফুস করে শব্দ হয়। একটা ইলিশ মাছ লাফিয়ে আবার পড়ে তাদের সামনে, কিন্তু সেটা ধূসর ছিল না, বরং পাথরের মতোই রূপালী, আর চোখগুলো জল জল করছে। এটা 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 মাছ না। এই পাথরের মাছ তো আগে কোনোদিন দেখিনি। জলকাদায় পা পিছলে যায় নয়নের। রুস্তম ধরে ফেলে, কিন্তু সেই মুহূর্তেই আবার শুনতে পাওয়া যায় সেই রাতের পায়ের শব্দ, যেন ঘাটে কারা হাঁটছে দিনের বেলায়। ওরা ওরা এখন দিনে আসে, মানে ঘুম ভাঙছে রে কারোর। এই মূর্তিটা তুলতেই হবে, এর নিচে কিছু একটা আছে, কিছু এমন একটা যা লুকিয়ে আছে বহুদিন। রুস্তম কাদা মেখে যেভাবে নয়নের হাতটা ধরে টেনে তোলে, সেইভাবেই তারা কেদারুর সাথে হন্তদন্ত হয়ে ফিরে আসে গ্রামে। ঘাটের ঘোলা জল যেন কিছু একটা বলছিল। এই ঘটনা কানে যেতেই একজন চুপচাপ চলাফেরা করা মানুষ আচমকা তাদের সামনে আসে। বাসন্তী বুড়ি, শুকনো পাটকাঠির মতো চেহারা, কিন্তু চোখে তীব্র দীপ্তি। সেই বুড়ি গ্রামের কারোর সঙ্গে কথা বলে না, গ্রামে থাকেই বহু বছর, শুধু পূর্ণিমার রাতে পুরা ধূপ জ্বালে। আজ সে নিজেই আসে বলার জন্য। তোরা কি সেই ঘাটে গেছিলি? হ্যাঁ, ওখানে একটা মূর্তি আছে। আর চুপ, সে মূর্তি না, সে তো আহ্বান। তাকে জাগালে তার পেট জেগে ওঠে। তুমি জানো আসলে কি হয়েছিল? এতদিন সবাই চুপ কেন? তোরা সত্যি জানতে চাস? শুন তবে, এই নদীর নিচে ছিল জল মন্দির। সেখানে মনসা দেবী পূজিত হতেন, কিন্তু ইলিশ দিয়ে নয়, মানব বলি দিয়ে। 5 জন জেলে, 5 ভাই, ওরা নদীতে নেমে আর ফিরে আসেনি। বলতো মনসা কুম্ভে ডেকেছেন, বলির জন্য উপযুক্ত তাদের মূর্তি ভাসিয়ে দেওয়া হয় মন্দিরের নিচে। কিন্তু কিন্তু কি? তাদের বলি অসম্পূর্ণ ছিল। এক ভাই পালিয়ে গেছিল, বল সম্পূর্ণ না হওয়ায় দেবী রুষ্ট হয়েছিলেন। জল মন্দির ডুবে যায়, পর্দা নিজেই গিলে নেয় তাকে।
কিন্তু যাদের আত্মা আটকে থাকে অসম্পূর্ণ বলিতে, তারা বারবার ফিরে আসে। রুস্তম চুপচাপ শুনছিল। সে উঠে দাঁড়ায়, হাতে রাখা পাথরের ইলিশটাকে দেখিয়ে বলে, তাহলে এটা কি? পাথরের মাছ, চোখে আলো। ওরা এই মাছ দিয়ে সংকেত দেয়। জাগরণের আগে এক একটা মাছ জেগে ওঠে। যখন 5টা মাছ জেগে উঠবে, তখন 5-8টা মুক্তি চাইবে। আর তারা যা চাইবে তা হলো নতুন বলি। আমি থাকবো না রুস্তম দা, আমি যাবো এখান থেকে, আমি থাকবো না। এখন এখন আর কেউ বাঁচবে না নয়ন। তোকে জাগিয়ে তুলেছে, মানে তোকেই সাহে ওরা। বাসন্তী উঠে দাঁড়ায়। জানলার বাইরে নদীর দিক থেকে ভেসে আসে ফিস ফিস শব্দ, যেন কেউ ডাকে, তার নাম ধরে ডাকে। কাল রাতটা টিকলে হয়তো জানতে পারবি কে পালিয়েছিল, কেন বলি অসম্পূর্ণ ছিল, আর সে এবারেও পালাবে কিনা। রাত নামলে পদ্মার ঘাট যেন এক অন্য জগৎ হয়ে ওঠে। আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ফাঁকে ফাঁকে সাদা কুয়াশারা ভেসে বেড়ায়। নয়ন আর রুস্তম দুজনেই চুপচাপ বসে আছে একটা পুরনো গাছের পিছনে। চারদিকে নদীর হালকা ঢেউয়ের আওয়াজ হচ্ছে, আর হাওয়া যেন গায়ের ভিতরে ঢুকে হাড় জমিয়ে দিচ্ছে। দাদা, আমরা ঠিক করছি তো? তুই পালাতে চাস তাই না? পালাস, কিন্তু আগে দেখে যা ওরা কে। এক ঝলক ঠান্ডা বাতাস আসে। নদীর জল যেন হঠাৎ ঘুরে ওঠে, একটা ঘূর্ণি তৈরি হয়। দেখেছো রুস্তম দা, ওইটা, ওখানে জল ঘুরছে, দেখো দেখো। রুস্তম উঠে দাঁড়ায়, জলের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ঘাট ফেটে হুস্কার মতো কিছু একটা উঠতে থাকে। ওগুলো ওগুলো মানুষ। হ্যাঁ, মানুষ ওগুলো। ঘূর্ণির ভেতর থেকে একে একে 5টা ছায়া উঠে আসে। তারা ধীরে ধীরে এগিয়ে আসে নদীর কাদামাখা ঢালে। শরীর কঙ্কাল সাদৃশ, গায়ে ঝুলে থাকা শ্যাওলা আর লম্বা চুল। চোখের গর্ত ফাঁকা, কিন্তু তাতেই যেন তাকিয়ে আছে সোজাসুজি নয়নের দিকে। আমরা ফিরে এসেছি, আমরা ফিরে এসেছি। রুস্তম দা, ওরা তো বেড়েছে। তাই তো, এদের নাম আমি জানি। এই 5 ভাইয়ের ছবি আমি বাবার কাগজে দেখেছিলাম। এরা সেই বলির 5 জন। 4 জন বলি হয়েছিল, 5মটা পালিয়ে গিয়েছিল, আর তার বংশধর আজ এখানে। মানে মানে আমি আমি ওদের বংশধর। তোর ঠাকুরদা কাশীনাথ, তিনি তো বলতেন ছোটবেলায় নদীর ঘূর্ণি থেকে পালিয়ে এসেছিলেন। মানে মানে তিনি 5ম। তার বলি অসম্পূর্ণ ছিল, আর অসম্পূর্ণ বলি পূর্ণ হবে তার উত্তরকারীর মাধ্যমে। তুই যাবি, তোর রক্তে শান্তি হবে। নয়ন পিছু হাঁটে, পা পিছলে পড়ে যায় জলে। রুস্তম দৌড়ে আসে তাকে টানতে, কিন্তু দেখে একটা আত্মা জাল নিয়ে নয়নের গলাটাকে পেঁচিয়ে ধরেছে। দাদা,
দাদা, ছাড় ওকে, ছাড়, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ওকে ছাড়, ওকে ছাড়। বলির দোষ উত্তর পুরুষে পড়ে, এর রক্তেই পূর্বে দেবীর পিপাসা। ঠিক তখনই হঠাৎ একটা ঝড় ওঠে, আকাশে বিদ্যুৎ চমকায়, একটা বাজ পড়ে নদীর ঠিক মাঝখানটাতে। আত্মারা থমকে যায়। রুস্তম সেই সুযোগে নয়নকে টেনে তোলে। চল চল, পালাতে হবে এখনই। পেছনে নদীর গাঢ় গর্জন, 5টা আত্মা ধীরে ধীরে আবার ডুবে যায় সেই কাদার ভিতরে। শুধু একটা হাত শেষ মুহূর্তে নয়নের দিকে ইঙ্গিত করে বলে ওঠে, তোকে নেবই পূর্ণিমায় তোর রক্তে। রুস্তম আর নয়ন গ্রামে ফিরেছে। বর্ষার রাতে পদ্মা যেন এক নিঃশব্দ দৈত্যের মতো পুষছে। খোলা জলে কালছে ঢেউ, ঘাটের কাদায় থলথলে শব্দ, বাতাসে এক বিকট গন্ধ। পদ্মার বুক থেকে যেন উঠে আসে ঘন শ্বাস। দূরে কোথাও আবার ইলিশ ধরার জাল পড়ছে, কিন্তু ফেলছে কে? নয়ন আর রুস্তম তাকিয়ে থাকে নদীর দিকে। আরেকটি রাত, আরেকটি চক্র শুরু হতে চলেছে। ঘুমহীন রাতে নদীর ধারে স্যাঁতস্যাঁতে বাতাসে যেন মৃত্যুর ঘ্রাণ। বর্ষার জলে ফেনা জমেছে, আর চাঁদের আলোয় চকচক করে উঠছে পদ্মার বুক, ঠিক যেন কোনো রক্তমাখা হাসি। পরদিন ভোরে কেদারুমণ্ডল নদীর দিকে ছুটে যাচ্ছে। তুই আমার ভাইকে নিছিস, ফেরত দিবি না জানি, তাই আমি চললুম ওর কাছে। সে কাঁপা পায়ে নদীর ধারে এসে দাঁড়ায়। পদ্মা যেন ওঁত পেতে বসে আছে তাকে কেলার জন্য। রুস্তম আর নয়ন তার পিছু নেয়। কেদারুদা, না না, আপনি যাবেন না। দেখ রুস্তম, আমি বাঁচলে কি হবে? ভিতরে পচে গেছি, প্রতিদিন ভাইয়ের চিৎকার শুনি। তোরা বুঝবি না রে, তোরা বুঝবি নে। আপনি নন কেদারু কাকু, যাব আমি। তুই কেনে যাবি? এই পাপ চক্র আমি শুরু করিনি, কিন্তু আমি শেষ করব। আমার চোখের সামনে মরেছে ওরা, আমি দেখেছি সেই জল রাক্ষসীর মুখ। আমি স্বপ্নে প্রতিশ্রুতি দিয়েছি তাকে। না না, তুই মরবি না নয়ন। মরছি না রে রুস্তম দা, আমি কেবল ফিরিয়ে দিচ্ছি যা নেওয়া হয়েছিল। এবার শান্তি হোক। সে ধীরে ধীরে ঘাটের পিচ্ছিল পাথর বেয়ে নামতে থাকে চলে। পদ্মা তখন নীরব, অথচ তাতে যেন ঢেউ খেলে উঠছে এক অদৃশ্য আকর্ষণে। তুই ফিরবি তো, নাকি তাদের মতো হাইরে যাবি? যদি হারাই, তবে অন্তত এই গ্রামের কেউ আর হারাবে না। আর কিছু বলার আগেই নদীতে এক ঢেউয়ের মতো কিছু উঠল আর নয়নকে গিলে নিল। পদ্মা নিঃশব্দ, কেউ কথা বলে না। শুধু একটা ব্যাপার সবাই লক্ষ্য করে, ঘাটে আজ আর কোনো ইলিশ নেই, আর কোনো টাটকা বলির মাছ দেখা যায় না। জলে আজ মৃত্যুর ছাপ নেই। গ্রামের এক প্রান্তে বৃদ্ধা বেনুবুড়ির কুঁড়ে বুড়ি দরজা খুলতেই চমকে ওঠে। চৌকাঠে পড়ে আছে একটা তাজা রক্তমাখা ইলিশ মাছ। মাছের ঠোঁটটা কাঁপছে, ঠিক যেন হাসছে। বুড়ির চোখ ছানা ভরা হয়ে ওঠে।
কে এলো? বলি কে এলো? জানলার বাইরে হালকা জলের ছিটে পড়ে, বাতাসে ভেসে আসে কিশোর কণ্ঠ। আমি তো ফিরেই এসেছি। ফিরেই তো এসেছি আমি। জানলার কাছে এক মুহূর্তের জন্য ভেসে ওঠে নয়নের ভেজা মুখখানা, ঠোঁটে লেগে থাকা অস্বাভাবিক একটা হাসি। শেষ হয় সেই ভয়াবহ চক্রের গল্প, কিন্তু সত্যি কি শেষ? আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।